প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। স্বাগত। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় কয়েকটা শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো সংবাদ সম্মেলনে গভর্নর, জব্দ টাকা পাবে ব্যাংক ও গরিবেরা, নগর ভবনে আবার তালা, সড়ক অবরোধে ভোগান্তি। দৈনিক যুগান্তর জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা, মানবিক করিডোরের নামে কি হচ্ছে। দৈনিক সমকাল কোনোভাবেই কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে না, সাক্ষাৎকারে ডক্টর সালাউদ্দিন আহমেদ। কালের কণ্ঠ অস্থির অনিশ্চয়তার প্রভাব রাজনীতির সমীকরণে, ডক্টর ইউনূসকে বিতর্কিত করবেন না, এখনই নির্বাচন দিন। বাংলাদেশ প্রতিদিন নতুন দল গঠনের উর্বর সময়। মানব জমিনের শিরোনাম ফারিয়ার গ্রেপ্তার নিয়ে নানা প্রশ্ন, সাম্য হত্যা তদন্তে গতি নেই। খবরের কাগজ বিএনপিতে সন্দেহ ঘনীভূত, নির্বাচন নিয়ে সময়ক্ষেপণ করছে সরকার। আমাদের সময় 5 কোম্পানির দুর্নীতিতে ডুবছে বিমা শিল্প, ভোটের দিনক্ষণ আদায়ের ছক কষছে বিএনপি। আমার দেশ আন্দোলনে নৈরাজ্য, ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। দেশ রূপান্তর, শেখ পরিবারের লুটের টাকায় হবে ব্যবস্থাপনা তহবিল। কালবেলা শিরোনাম দুর্নীতির গন্ধ পেলেই দুদক অ্যাকশনে। রূপালী বাংলাদেশ ডিসেম্বরেই নির্বাচন চায় বিএনপি। দৈনিক সংগ্রাম শেখ পরিবারে সহ 14 শিল্পগোষ্ঠীর 2.25 লাখ কোটি টাকার সম্পদ জব্দ। ইনকেলাব দেশ চালাচ্ছেন দ্বৈত নাগরিকরা। দৈনিক জনকণ্ঠ নিষিদ্ধ ঝুঁকিতে আওয়ামী লীগ শরিকরা, সরকার সিদ্ধান্ত না নিলে লং মার্চ করবে ছাত্র জনতা, এনসিপি, প্রয়োজনে ইসি ঘেরাও। গণ অধিকার গেজেট অনুযায়ী জোটের শরিকরাও নিষিদ্ধ, জুলাই ঐক্য। শিরোনাম শুনলেন আপনি, নানা ধরনের শিরোনাম। তো একটু বিষয় নিয়ে আলাপ করতে চাই। আপনাদের পত্রিকায় দৈনিক যুগান্তরের শিরোনাম হয়েছে জাতীয় নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা, মানবিক করিডোরের নামে কি হচ্ছে। মানবিক করিডোর যে বিষয়টা, এটা সাম্প্রতিককালে একটু আলোচনার মধ্যে ছিল বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে যখন আমাদের দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন ঘোষণা করলেন যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন তারা এটা একটা মানবিক করিডোর দেবে বার্মায়, যাতে রাখাইন রাজ্যে যাতে ত্রাণ সহায়তা দেওয়া যায়। রাখাইন রাজ্যটি এখন মিয়ানমারের জান্তা সরকারের দখলে নাই, এখানে তাদের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি সেটা দখলে রেখেছে এবং বাংলাদেশের সীমান্ত জুড়ে এই রাজ্যটির অবস্থান। তো এখানে টেকনাফ দিয়ে একটা করিডোর দেওয়া হবে, যাতে এখান দিয়ে জাতিসংঘ তারা ত্রাণ দিতে পারে। জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসলেন অ্যান্তনি গুতেরেস, তিনি এই প্রস্তাবটা করেছেন বাংলাদেশের কাছে এবং বাংলাদেশ সরকার প্রিন্সিপালি নীতিগতভাবে তারা সম্মত হয়েছে। এখন বিতর্কটা হয়েছে যে এই মানবিক করিডোরটা দেওয়ার ব্যাপারে এই অন্তর্বর্তী সরকারের কোনো এখতিয়ার আছে কিনা, কারণ এটা একটা বড় ধরনের সিদ্ধান্ত। আপনাদের পত্রিকায় ছোট্ট করে শিরোনাম হয়েছে, ছোট ফুটনোট, মিয়ানমার কিংবা আরাকান আর্মি কেউই মানবিক সাহায্য চায়নি। জাতিসংঘের আহ্বানে সাড়া দিয়ে দেশে দেশে যে করিডোর দেওয়া হয়েছে সেগুলোর পরিণতি হয়েছে ভয়াবহ। এটা হলো যে কেউই সাহায্য চায়নি আমাদের কাছে অফিসিয়ালি, আমরা এটা জানিও না, কিন্তু এখানে জাতিসংঘ যেটা বলছে যে তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে তারা আশঙ্কা করছে ওইখানে খাদ্য অভাব দেখা দিতে পারে, দুর্ভিক্ষ দেখা দিতে পারে। কিন্তু বাস্তবে যেটা শোনা যাচ্ছে, বাস্তবে যেটা দেখা গেছে যে মিয়ানমার থেকে কিছু চাল বিদেশে রপ্তানিও করা হয়েছে, সুতরাং সেখানে দুর্ভিক্ষ অবস্থা আছে, সেটা কিন্তু আদতে কোনো গ্রাউন্ড রিয়ালিটি দেখা যাচ্ছে না। তো সুতরাং এই যে রিপোর্টটা যেটা বলা হচ্ছে দুর্ভিক্ষ হতে পারে, সেটার ক্রেডিবিলিটি নিয়েও যথেষ্ট প্রশ্ন আছে। আর দ্বিতীয় হলো যে মানবিক করিডোর এর মাধ্যমে এখানে পৃথিবীর যে ইতিহাস, পৃথিবীতে যতগুলি মানবিক করিডোর দেওয়া হয়েছে সেইগুলিতে নানা রকম খারাপ হয়েছে। যেমন আপনি লিবিয়াতে বেনগাজিতে মানবিক করিডোর দেওয়া হয়েছিল, সেই দেশের যে প্রধান তাকে শেষ পর্যন্ত মোহাম্মদ গাদ্দাফি তাকে হত্যা করেছে, দেশটা এখন
খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আলেপ্পোতে দেওয়া হয়েছিল, সেখানেও একই অবস্থা। ইরাকে দেওয়া হয়েছিল, সেখানেও একই পরিস্থিতি। আপনি যদি আফগানিস্তানে দেখেন, সেখানেও। আমরা এখানে যে জিনিসটা দেখানোর চেষ্টা করেছি আমাদের প্রতিবেদনে, যে পৃথিবীতে মানবিক করিডোরের নামে যেটা হয়েছে, সেখানে ইনস্টেবিলিটি হয়েছে, সেখানকার পরিস্থিতি, সেটা যেন আমরা আমাদের দেশের কোনো রকম স্বার্থ নাই এই মানবিক সাহায্য দেওয়া, সেটাই আমরা কেন যাব। নগর ভবনে ব্লকেট কর্মসূচি, ইশরাকের শপথ নিয়ে আইনি জটিলতা আছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মাননীয় উপদেষ্টা বলেছেন। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন হচ্ছে। তাহলে এটা যদি মাননীয় উপদেষ্টা বলেন গায়ের জোরে আন্দোলন হচ্ছে, আবার এদিকে আন্দোলন হচ্ছে, নগরের সেবাদান ব্যাহত হচ্ছে, তো আসলে হচ্ছে কি এখানে? যে জিনিসটা হলো যে ইশরাক হোসেন যিনি প্রার্থী ছিলেন গত নির্বাচনে, তাকে তিনি এখন নির্বাচনের আদালত বলেছে যে উনি নির্বাচিত মেয়র, এবং ওই যে ফলাফল যেটা নির্বাচন কমিশন দেখিয়েছিল মানে আগে, সেটা বাতিল হয়েছে আদালতের রায়। এবং আদালতের রায় বাতিল হওয়ার পর সেটা নির্বাচন কমিশন গ্যাজেট আকারেও প্রকাশ করেছে, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। সমস্যাটা দেখা দিয়েছে এটাকে এখন আর শপথ বাক্য পড়ানো হচ্ছে না। এই শপথ পড়ানোর দায়িত্ব হলো স্থানীয় সরকার মন্ত্রণালয়। স্থানীয় সরকার উপদেষ্টা বিষয়টাকে কেন শপথ পড়াচ্ছেন না আইনি জটিলতার কারণে, সেটা কিন্তু খুব সুস্পষ্ট ব্যাখ্যা তিনি দেন নাই। কারণ একই ধরনের ঘটনা চিটাগাংয়েও ঘটেছে এবং সেখানে শপথ গ্রহণ করেছেন এবং উনি দায়িত্ব পালন করছেন। তো এইখানে পরিস্থিতিটা, যদি আদালতের রায়, সুস্পষ্ট রায় আছে, নির্বাচন কমিশনের গ্যাজেট আছে, সুতরাং এটার মানে শপথ পড়ানোর বাধ্যবাধকতা আছে। শপথ যদি আপনি না পড়েন, তাহলে তো আপনিই শপথ ভঙ্গ করলেন, তাহলে আপনি সেই অর্ডার দিলেন কেন? সুতরাং আমি মনে করি এটা যেহেতু আদালত তাকে মানে নির্বাচিত ঘোষণা করেছে রায়ের মাধ্যমে, আপনি যদি এটাকে চ্যালেঞ্জ করতে চান, তাহলে আপনাকে আবার আদালতে গিয়ে এটাকে স্টে অর্ডার করাইতে হবে। কিন্তু কোর্ট তো এখনো কোনো রকম স্টে অর্ডার দেয় নাই। সুতরাং আমি মনে করি যে এখন পর্যন্ত পরিস্থিতিটা যেটা সৃষ্টি হয়েছে, সেটার দায় অবশ্যই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপর বর্তায়। অনেক ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হয়েছে, আপনি সেই শিরোনামটা শুনেছেন, নতুন দল গঠনের এখন উর্বর সময়, মানে ফার্টাইল ল্যান্ড। হ্যাঁ, এটা আমাদের দেশে এটা কিংস পার্টি নামে একটা টার্ম আছে। আচ্ছা, ওটা হইলো যে যখন নির্বাচন আসে, এই সমস্ত পার্টি অনেকগুলি গজিয়ে যায়। এবং এখন এইবার তো আর একটা সুবিধা হয়েছে যে আগের বার তো এইভাবে পার্টি করেই, মানে বিভিন্ন সময় পার্টি করিয়েই তখনই তারা নিবন্ধন পেত না। এটা নিবন্ধন পাওয়ার ক্রাইটেরিয়া তাদের পুরা করতে হতো অনেক কিছু। কিন্তু এইবার এনসিপির আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন দেওয়ার সময়সীমাটা বৃদ্ধি করেছে এবং এখানে যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি আরও শিথিল করার জন্য এই যারা নতুন দলগুলি তারা দাবি করছে এবং তারা এই ধরনের কিছু ইঙ্গিত পাচ্ছে। আমার সঙ্গে যাদের নতুন 2-4টা দলের লোকজনের দেখা সাক্ষাৎ হয়েছে, তারা বলছে যে তারা নিশ্চিত যে নির্বাচন কমিশন এই যে নতুন দল নিবন্ধন দেওয়ার ব্যাপারে তারা খুবই শিথিল করবে আইন কানুন, সেই আশায় তারা বসে আছে। সুতরাং তারা যদি নিবন্ধন পায়, তারা যদি নির্বাচন করতে পারে, তারা যদি এটা অথবা নির্বাচন না করতে পারে, একটা কোয়ালিশনে যেতে পারে, সেই জিনিসগুলি একটা লাভ লোকসানের প্রশ্ন। কিন্তু এরকমের নানা ধরনের অংশ বাংলাদেশের এই যে এরশাদের আমলে এই 73 দলীয় জোটও হয়েছিল বিরোধী দলের আসমাদুর রবের নেতৃত্বে। তো সুতরাং এই সমস্ত কায় কারবার গণতন্ত্রের জন্য খুব ভালো না। আপনার দল নাই, আপনার পার্টির কোনো অফিস নাই, জেলা পর্যায়ে কোনো লোক নাই, আপনি 4-5 জন লোক নিয়ে একটা দল গঠন করে লাইন ভাগ করে অফিস হলো রান্নাঘরে অফিস, আপনার বাসার মধ্যে অফিস। এইটা কোনো রাজনৈতিক সংস্কৃতি না। রাজনৈতিক দলটা হইতে হবে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকতে হবে। এখানে আপনি একটা খাতা কলমে প্যাড সর্বস্ব বা সাইনবোর্ড সর্বস্ব, অনেক জায়গায় সাইনবোর্ডও নাই, এই সমস্ত দল গঠন করা, এগুলি আমার মনে হয় নির্বাচন কমিশন এই ব্যাপারে বিষয়গুলি নিয়ে ভাবা উচিত। নুসরাত ফারিয়া একজন অভিনেত্রী, তিনি গ্রেপ্তার হলেন এবং এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানাভাবে নানা কথা বলা হচ্ছে। মাননীয় উপদেষ্টা বলেছেন যে আমরা যদি আবার ছেড়ে দিতাম তাহলে আপনারা আবার বলতেন যে ওই যে ফ্যাসিস্টদের ছেড়ে দেওয়া হলো। এখানে প্রথম আলোতে যে শিরোনাম করা হয়েছে, কারাগারে নুসরাত ফারিয়া, বিভিন্ন সংগঠন ও সমাজের নানা পেশার মানুষের উদ্বেগ বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা। এবং সংস্কৃতি উপদেষ্টার বক্তব্যের ব্যাপারে আবার
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, উনি ওনার বক্তব্য দিয়েছেন, ওটার ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই। তাহলে কি দাঁড়ালো? প্রথম কথা হলো যে নুসরাত ফারিয়া হন আর যেই হন, সবাই কিন্তু আইনের অধীন। কেউ যদি আইন লঙ্ঘন করে ঊর্ধ্বে না। সুতরাং আইন সবার জন্যই, একটা রাষ্ট্রে আইন সবার জন্যই সমান। উনি যদি কোনো অপরাধ করে থাকেন, সেই অপরাধের জন্য ওনার দায়ভার বা ওনার বিচার মানে হতে হবে, সেটা হওয়া স্বাভাবিক। কিন্তু কথা হলো যে অপরাধে ওনাকে গ্রেফতার করা হয়েছে, খুনের মামলা, সেটা হলো খুনের অ্যাটেম্পট টু মার্ডার, খুনের চেষ্টা মামলা। 100 কত জন আসামি তালিকায়। তো এখন এই যে অ্যাটেম্পট টু মার্ডারের মামলায় যখন আপনি বিদেশ যাওয়ার পথে একজনকে গ্রেফতার করেন, তাহলে সেই ক্ষেত্রে সেটার মেরিট কতটা আপনার কাছে আছে সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আর দ্বিতীয় কথা হলো যে এই ধরনের এখানে যেটা সবচেয়ে বেশি মানে দৃষ্টিতে পড়েছে, যে উনি একটা চলচ্চিত্রে, একটা বায়োপিকে, বঙ্গবন্ধুর বায়োপিকে একটা চরিত্রে, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। এখন বাংলাদেশে বিভিন্ন হিস্টোরিক্যাল বা ঘটনাবলীর উপরে চলচ্চিত্র নির্মিত হয়েছে, নাটক হয়েছে, মঞ্চ নাটকও হয়েছে। যেমন ধরেন সিরাজউদ্দৌলা, সেখানে একজন মীর জাফরের চরিত্রে অভিনয় করেছেন। তো সেখানে যারা না, সিরাজউদ্দৌলা আনোয়ার হোসেন, কিন্তু মীর জাফরের চরিত্রে যারা অভিনয় করেন তিনি কি মীর জাফর? সুতরাং আমার কথা হলো যে অভিনয় তো অভিনয়, এটার জন্য তো কাউকে এখন যেমন কথা উঠেছে, তাহলে এই ঘটনার পরে ঐতিহাসিক কোন চরিত্রে আর কোন অভিনেতা অভিনেত্রী অভিনয় করবে না, সেটা তো খুবই স্বাভাবিক। এবং আমি মনে করি এটা উদ্বেগজনক, যথেষ্ট উদ্বেগজনক। ওনার বিরুদ্ধে যে সুস্পষ্ট যে অভিযোগ আছে, সেই অভিযোগের যদি মিনিমাম কোনো গ্রাউন্ড, যদি অভিযোগ থাকে, সেই অভিযোগগুলো খোলাসা করা না, এটা যেটা মামলা তারা বলছে অ্যাটেম্পট টু মার্ডার, সেটা তো মিনিমাম কোনো গ্রাউন্ড তারা দেখাইতে পারেন না এখন পর্যন্ত। সুতরাং এটা একটা রাজনীতি। এবং সবচেয়ে বড় কথা হলো যে উপদেষ্টার বক্তব্যটা প্রমাণ করে যে না ধরলে বলতেন ধরলে, তাহলে বলা বলির ভিত্তিতে কি গ্রেপ্তার হবে, নাকি তার কোনো আইনগত ভিত্তি থাকতে হবে? সুতরাং আমি মনে করি যে এই জিনিসটা আইনের শাসনের জন্য খুব একটা ভালো খবর না। এবং সংস্কৃতি উপদেষ্টা যেটা বলেছেন, তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে তার এই বক্তব্য প্রকাশ করাটা খুবই স্বাভাবিক, যদিও সেটা ব্যক্তিগত বক্তব্য যদি হয়ে থাকে। শেষের দিকে একেবারে আমরা শেখ পরিবারের লুটের টাকায় হবে ব্যবস্থাপনা তহবিল, 2 লাখ কোটি টাকার সম্পদ জব্দ হচ্ছে। হ্যাঁ, যারা লুটপাট করেছেন তাদের সম্পদ জব্দ হচ্ছে, এবং সেটা সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেই ধরনের তারা কতটা ম্যান্ডেট নিয়ে তারা কি করবেন, সেটা অন্তর্বর্তী সরকারের ব্যাপার। এবং আশা করি এই জিনিসগুলি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই তারা করা উচিত। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতির সময়ে যাই কিছু আপনারা করবেন, এমনভাবে করতে হবে যাতে ভবিষ্যতে আবার সেটার না হয়, মানে কোনো বিতর্ক যেন বিতর্ক না হয়। সুতরাং আপনি এটা যে জব্দ, অনেক সময় সম্পদ মামলা চলাকালে জব্দ করা হয়, কিন্তু সেইগুলি প্রমাণিত হওয়ার পরে জিনিসগুলি আরও ক্লিয়ার হয়। এরপরে এই জব্দ সম্পদ কীভাবে ব্যবহার করবে, অন্তর্বর্তী সরকার কি এটা উপদেষ্টা পরিষদে আলোচনা করেছেন কিনা, এবং তারা এই সিদ্ধান্তটার আইনি নিশ্চয়ই তারা ল মিনিস্ট্রির বা আইনি ব্যাটিং তারা করেছেন। আমার মনে হয় জিনিসগুলি আরও বেশি, কালে গভর্নর সাহেব এটা বলেছেন, সেটা আরও বেশি খোলাসা করলে জনগণের মধ্যে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।